ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, আর উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। 1857 সালে ভারতের নানা প্রান্তে সংগঠিত হয়েছিল সিপাহী বিদ্রোহ। বহু জায়গাতে ব্যর্থ হলেও লখনৌ ব্যারাকের সাফল্য ছিল উল্লেখ করার মতো। ব্রিটিশ সেনাদের নাস্তানাবুদ করার এক জ্বলন্ত ইতিহাস আছে লখনৌর এই রেসিডেন্সিতে। সিপাহী বিদ্রোহের সময় 1857 সালের 1 জুলাই থেকে 17 নভেম্বর 87 দিন বিদ্রোহী সিপাহীদের আগ্নেয়াস্ত্রের সামনে অবরুদ্ধ ছিল গোটা এই রেসিডেন্সি। ব্রিটিশ ফৌজ ক্যাপ্টেন বেইলি সাহেবের নামাঙ্কিত এই গেটটি পুরোটাই মাটি দিয়ে গেঁথে দিয়েছিল বিদ্রোহী সেনারা, যাতে একজন ব্রিটিশও বেরিয়ে যেতে না পারে। বেইলি সাহেবের সম্মানার্থে এই গেট অবশ্য তৈরি করিয়েছিলেন অওধের নবাব সাদাত আলী। শুধু গেট কেন, গোটা রেসিডেন্সিটাই তৈরি করিয়েছিলেন অওধের নবাবরা। নবাব আসফ উদ্দৌলা ফয়জাবাদ থেকে লখনৌ চলে আসেন। ইতিমধ্যে অওধের রাজনীতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বেড়েছে যথেষ্ট। নবাবদের অনেক দায় সামলাতে হতো, ব্রিটিশ কর্মচারী ও নাগরিকদের দেখভাল করতে হতো এই নবাবদেরই। সেই ইংরেজদের বসবাসের জন্যই 1780 থেকে 1800 সালের মধ্যে গড়ে তোলা হয় এই ব্রিটিশ রেসিডেন্সি। 33 একর জমির ওপর গড়ে তোলা হয় এই বিশাল ব্রিটিশ রেসিডেন্সি। সেই সময় এখানে বাস করত কয়েক হাজার ব্রিটিশ আভিজাত্য ও গৌরবের প্রতীক এই রেসিডেন্সি সিপাহী বিদ্রোহের আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় একদিন। বেইলি গেট দিয়ে ঢুকতে হাতের ডান দিকেই পড়বে নেটিভ হাউস, আর এখানেই দেখবেন অ্যাটকিনসের স্মৃতিসৌধটি। এটি হলো ট্রেজারি বিল্ডিং। দোতলা এই ট্রেজারি বিল্ডিংটি একসময় রাজপুত ও অওধি শৈলীতে সাজানো ছিল। ব্রিটিশ শাসনের সময় এটি ট্রেজারি হিসেবে ব্যবহার করা হলেও 1857 সালে বিদ্রোহের সময় এখানে অস্ত্রশস্ত্র তৈরি হতো। এনফিল্ড রাইফেলের কার্তুজ বানানোর কারখানাও হয় এটি। অওধের মানুষ, বিশেষত লখনৌবাসী, চিরকালই খুব শান্ত, ধীরস্থির প্রকৃতির। এরা সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে। এর প্রধান কারণ ছিল শেষ নবাব ওয়াজেদ আলী খানকে মিথ্যে অযোগ্যতার অজুহাতে কলকাতায় নির্বাসন দেওয়া। নম্র স্বভাবের নবাব এই অপমান মেনে নিলেও তার বীরাঙ্গনা বেগম হজরত মহল মেনে নেননি। 11 বছরের ছেলে বীরজিস রুদ্রকে নবাব পদে বসিয়ে বরকত আহমেদ ও আহমেদুল্লাহ শাহের নেতৃত্বে থাকা ক্ষিপ্ত সিপাহীদের দিয়ে ব্রিটিশ রেসিডেন্সিতে আক্রমণ চালানো হয়। 87 দিন অবরুদ্ধ করে রাখা হয় রেসিডেন্সি। বিদ্রোহী সিপাহীদের গোলার আঘাতে চূর্ণ হয়ে যায় রেসিডেন্সির অধিকাংশই। এটি হল ফেরিয়ার্স হাউস। 1857 সালে বিদ্রোহের সময় রেসিডেন্টের সার্জেন্ট ছিলেন ডক্টর ফেরিয়ার। এই বাড়িতেই তিনি থাকতেন। স্যার হেনরি লরেন্স ছিলেন সেই সময় প্রধান সেনাধ্যক্ষ। যুদ্ধের সময় গুরুতর আহত অবস্থায় এই বাড়িতেই নিয়ে আসা হয় তাকে। 1857 সালের 4 জুলাই এই বাড়িতেই তিনি মারা যান। বাড়িটির গঠনশৈলী বড়ই অদ্ভুত প্রকৃতির। নবাব নাসিরুদ্দিন হায়দারের সময় প্রতিষ্ঠিত হয় এই মসজিদ ও ইমামবাড়াটি।
ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতির অনুসরণে তৈরি এই মসজিদটি আর ইমামবাড়াটি রেসিডেন্সির উচ্চপদস্থ কর্মচারীদের বাসস্থান ছিল ওই বাড়িটি। এটি এখন একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। বেগম কুঠি নবাব নাসিরুদ্দিন হায়দারের ইউরোপীয় স্ত্রী মালিকা মুকদারাহ আলিয়া ওরফে বিলাইতি বেগম এর নামেই বাড়িটির নাম হয় বেগম কুঠি। পুরাতাত্ত্বিক এইসব স্থাপত্যগুলিকে অনেক পরিশ্রম করে টিকিয়ে রাখার চেষ্টা করছেন এএসআই এর সদস্যরা। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই কর্মপ্রচেষ্টা সারা দেশ জুড়ে। নাগরিক হিসেবে আমাদেরও যেন দায়িত্ব থাকে এইসব ঐতিহাসিক স্থাপত্যগুলিকে টিকিয়ে রাখার। লখনৌ বেড়াতে আসলে আমার তো মনে হয় লখনৌ রেসিডেন্সির জন্যই একটা গোটা দিন রেখে দেওয়া উচিত। মিউজিয়াম সংলগ্ন এই মাঠটিতেই রয়েছে হেনরি লরেন্সের স্মৃতিসৌধটি। এই মিউজিয়ামে রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি ও সমকালীন ঐতিহাসিক নিদর্শন। অবিকৃতভাবে রয়েছে সংরক্ষিত করা যুদ্ধকালীন ভয়ঙ্কর সেই সব ঘটনা যা দেখলে চোখে ভাসবেই অতীত ইতিহাস। ব্যাংকোয়েটিং হল অর্থাৎ ভোজনালয়। নবাবী আমলের বিলাস ব্যসনের প্রতীক ছিল এই ব্যাংকোয়েট হল। বহু মূল্যবান ঝাড়বাতি, আসবাবপত্র, আয়না এবং রেশমি পর্দায় সাজানো ছিল এই ভবন। নবাবদের সম্মানে আমোদ প্রমোদ চলত, আয়োজন হতো এলাহি ভোজসভার। সিপাহী বিদ্রোহের পর এই আনন্দ ভবনটাই পরিণত হয়েছিল জরুরি অবস্থাকালীন হাসপাতালে। আর্তনাদের রোল সেদিন ছিল এর আকাশে বাতাসে। লখনৌ রেসিডেন্সি নিঃসন্দেহে ভারতীয়দের বীরত্ব ও সাফল্যের স্মৃতিসৌধ। কিন্তু এই রেসিডেন্সিতেই সামরিক, অসামরিক, নারী, শিশু, বৃদ্ধ মিলিয়ে 2000 জনের বেশি ব্রিটিশ নিহত হয়েছিলেন। এই কারণে এখানে পর্যটক বিনোদনের কোনো ব্যবস্থা করা হয়নি। ফাঁকা মাঠ থাকলেও খেলাধুলা করা কিংবা গান বাজনা বা কোনো ধরনের আমোদ অনুষ্ঠানের ব্যবস্থা এখানে হয় না। এমনকি খুব জোরে জোরে কথা বলাও এখানে নিষিদ্ধ রয়েছে। এই স্থানটিকে বলা যেতে পারে খোলা আকাশের নিচে একটি জাতীয় মিউজিয়াম। সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে অতীতের স্মৃতিকথাগুলো সুন্দর করে উপস্থাপনা করা হয়।